brought to you by MDH Masala. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আর আমি বলবো প্রথমেই শুক্রবারের কথা। ধর্মতলায় সেই শুক্রবার আন্দোলন, ছাত্র আন্দোলন, ব্ল্যাক ফ্রাইডে বলতে পারেন আপনি, কারণ ছাত্র আন্দোলন তো আমরা দেখলাম, কিন্তু সেই আন্দোলনের নামে গুন্ডামি চললো সেটাও দেখলাম। সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, জি 24 ঘন্টার একাধিক প্রতিনিধিকে মারধর করা হলো, সেই ছবি আপনাদের সামনে আমরা এনেছি। এবং যারা সাংবাদিক পিটিয়েছেন তাদেরকে একে একে আইডেন্টিফাই করা গিয়েছে পুলিশের জালে, এক এক করে এখনো পর্যন্ত মোট 14 জন। যেমন শুরুতেই বলতে হচ্ছে মোহাম্মদ আফরোজের কথা, সাংবাদিক পেটানোয় তাকে গ্রেফতার করা হয়েছে। এতই সাহস এই আফরোজের যে সাংবাদিক নিগ্রহের ছবি সোশ্যাল মিডিয়ায় সে নিজেই পোস্ট করে, আর সেই ছবি দেখেই পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করেছে। সেই ছবি আপনি দেখছেন এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায়। এই সেই আফরোজ যে সাংবাদিক নিগ্রহ করছে, সাংবাদিককে পেটাচ্ছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, এবং সেই ভিডিও সে নিজেই পোস্ট করছে। ভেবে দেখুন একবার কত সাহস। আর সেই সূত্র ধরেই পুলিশ এই আফরোজকে গ্রেফতার করেছে। এই আফরোজের ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি চমকে যাবেন। তৃণমূল নেতাদের সঙ্গে তার ওঠা বসা, তৃণমূল নেতাদের একাধিক ব্যক্তির সঙ্গে তার ছবি সামনে এসছে, তার কাছে বন্দুক রয়েছে, সেই বন্দুক আদৌ লাইসেন্স কিনা সেটা আমরা জানি না, এবং সে রিলস বানাতো, নিজেকে মাফিয়া বলতো। এই আফরোজ সম্পর্কে আরও জানি, আমরা কথা বলে নিই। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, এই আফরোজের মাথায় কার বা কাদের হাত যার জন্য এত দাপটের? দেখো, একেবারে এই আফরোজ যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিজের ভিডিও থেকে স্পষ্ট যে কিভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বা সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে, তার মধ্যে অন্যতম একেবারে মূল পাণ্ডাও বলা যেতে পারে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের ওপর হামলা হয়। এই আফরোজের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে আফরোজ যে এলাকায় থাকে রাজাবাগান, পরবর্তী সময় নাদিয়াল এলাকায় থাকা শুরু করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী, একাধিক তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাকে দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক খালেক মোল্লা তার প্রচারে তাকে দেখা গেছে, এবং সেই এলাকায় যে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতো সেটা দেখা যাচ্ছে। এবং এই আফরোজের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা যদি তুমি দেখো, এই আফরোজ বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানিয়ে ছাড়ে, এবং সেখানে আমরা যেটা গুন্ডামি দেখেছি তার একেবারে গত শুক্রবার দিনকে, কার্যত কিন্তু নিজেকে গুন্ডা বা মাফিয়া হিসাবে গড়ে তুলতে একেবারে কি বলবো, সেটা মনে হয় তার শখ ছিল। তার কারণে এরকম আমরা প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, যেখানে একেবারে যে দক্ষিণী কায়দায় যেরকম ভিলেনরা হয় সেরকম ভিলেনের মতো একেবারে বন্দুক হাতে নিয়ে, সেই বন্দুক আসল না নকল সেগুলোও পুলিশ খতিয়ে দেখছে। এর আগে অস্ত্র মামলাতে বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে তাকে কলকাতা পুলিশ কয়েক বছর আগে গ্রেপ্তার করেছিল। ফলে এই আফরোজের যে একটা মাফিয়া যে একটা মেন্টালিটি, এবং সেটা তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে স্পষ্ট, এবং সেদিনও তার যে গুন্ডামি দেখা গেছে সেটা স্পষ্ট। এবং এই আফরোজ এর আগেও গ্রেপ্তার হয়েছিল, এবং গত শুক্রবার দিনকে এই ঘটনা ঘটানোর পর যখন নিজে সেই ভিডিও পোস্ট করে এবং বুঝতে পারে যে এখন কিন্তু আর কোনো পার পাওয়ার উপায় নেই, মুখ্যমন্ত্রী যে নামগুলো নিয়েছে তার মধ্যে আফরোজের নাম নেওয়া হয়েছিল, এবং আফরোজ তারপরেই কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এই রাজ্য ছাড়ার পরিকল্পনা করেছিল, যদিও তার আগেই ধরা পড়তে হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারা এবং গুন্ডা দমন আইনেও মামলা রুজু করা হয়েছে। ফলে এই আফরোজদের মতন যারা, তারা কিন্তু কেউ কোনোভাবে কোনো রকমভাবে কোনো ছাত্র তারা নয়, তারা কোনোভাবে এখন কোনো পুলিশে তাদেরকে ছেড়ে কথা বলবে না সেটা পরিষ্কার। কিন্তু পিয়ালি, এই সঙ্গে এটাও জেনে নেওয়ার চেষ্টা করবো তোমার কাছ থেকে, এই আফরোজরা সেদিনকে গিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল, এরা নিজেরাই গিয়েছিল নাকি কারো দ্বারা চালিত? এরা যদি হয় তাহলে তারা কারা, সেটাও কি তাহলে এবার পুলিশ খতিয়ে দেখছে? হ্যাঁ, দেখো, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ, যেরকম আফরোজ আমরা দেখলাম যে তার তৃণমূল কংগ্রেসের যোগ আমরা পাচ্ছি, আবার ভাঙড় থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার সাথে কথা বলছিলাম, তার বাবা কিন্তু যেটা বললেন যে এলাকায় ওই যুবক তিনি সিপিএম করতেন। এখন এই যে যারা স্টুডেন্ট নয়, যারা নন স্টুডেন্ট, অথচ তাদের বাড়িরও কেউ এরকম নেই যে পরীক্ষার্থী বা পরীক্ষা দিচ্ছে, হতেই পারে যে অনেক অভিভাবকরাও আমরা দেখেছি যে যন্তর মন্তরে তারা গিয়েছেন, কিন্তু এদের সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই, অথচ তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন। ফলে এই যে
যে মবটাকে মোবিলাইজ করেছিল সেই মবটাকে কে বা কারা মোবিলাইজ করলো, এক্ষেত্রে আমরা আফরোজের ক্ষেত্রে তৃণমূলের যোগ পাচ্ছি, আবার ভাঙড়ের যে তার বাবা নিজে দাবি করছেন যে তার ছেলে সিপিএম কর্মী। ফলে এই যে মোবিলাইজ করা হয়েছে এবং তারা সেখানে গিয়ে গোলমাল পাকালেন, সেটা কি তাহলে পরিকল্পিতভাবেই একেবারে তাদেরকে সেখানে এই স্টুডেন্টদের মধ্যে ভিড়ে মিশে গিয়ে ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা পাঠিয়েছিল এবং গোলমাল পাকানোর পরিকল্পনা নিয়েই পাঠিয়েছিল, সেগুলোও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। পিয়ালি, যে ভাঙরের কথা বলছিলাম, বাবার বক্তব্য শোনাবো একটুখানি। জহিরুদ্দিন নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না এখন। তাহলে কি জন্য এসেছিল? ওই মিছিলে এসেছিল। নিট কে দিচ্ছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে নিট কিন্তু নিটের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়ে। নিট দিচ্ছে? ডাক্তারি পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, এই জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। আন্দোলনে কেন এসেছিল? কেউ কি দেখেছিল? তো কেউ বলেছিল যে এলাকা থেকে কজন যাবে, মিছিলে যাবে, সেটা কেউ নিয়ে গেছিল? কেউ বলেছিল? না, সেরকম কেউ শুনিনি আমরা। কি কালকে রাত্রে হঠাৎ শুনলাম যে এরকম ধরে নিয়ে গেছে। কোনো পার্টি করতো? পার্টি পার্টি উনি সিপিএম করতেন। মারছে, পুলিশকে মারছে? না না, উনি তো মারধর করেন। ছবি পেয়েছে। ঘরে যত ভিডিও দেখেই তো ধরেছে। এইবারে ভোটে কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিক। কোথাও তৃণমূল যোগ স্পষ্ট হচ্ছে, কোথাও সিপিএম যোগ স্পষ্ট হচ্ছে, কিন্তু এরা কার বা কাদের কথা শুনে কাজ করেছিল সেটাও এই মুহূর্তে কিন্তু তদন্ত সাপেক্ষ। পুরো বিষয় নিয়ে কথা বলি। কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। মাসুম সাহেব, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো গত শুক্রবারের ঘটনা? সেই ঘটনায় সাংবাদিক নিগ্রহ, জি24 ঘন্টার প্রতিনিধিরা তারা আক্রান্ত হয়েছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে তাদের এক একজনের ব্যাকগ্রাউন্ড দেখলে অনেক প্রশ্ন উঠছে। দেখুন, নিট কেলেঙ্কারি হয়েছে, ওদের বলা হয়েছে ইট দিয়ে বেরোতে হবে, ইট। ওরা নিটের বদলে ইট বুঝাচ্ছে। ওরা নিট কথাটা পুরো মানেই জানে না। ওদের বাড়িতে কেউ কোনো কালে নিটও দেয়নি। ওরা এলাকার মস্তান গুন্ডা তোলাবাজ, ওরা সরলমতি ক্যাবলাকান্ত বোঝে না, ওদেরকে গরম খাওয়ানো হয়েছে। এই হুমায়ুন কবির একবার বলেছিল, ওটা আমরা বারবার বলেছি, হুমায়ুন কবিরের মুখে ওইটাই উচ্চারিত হয়েছে যে মুসলমান সমাজ এমন, তাদেরকে একটু গরম খাইয়ে দিলে বাজিমাত। ঠিক এই কাজটা করে তাদের রাজনৈতিক খুনবৃত্তি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চেয়েছে। ফলে ওদের লেলিয়ে দিয়েছে। ওদের মারতে হবে কাকে? ওই যারা মোদিজিদের কাছের লোক নাকি তাদেরকে। দুটি বাচ্চা মেয়েকে দেখছিলাম, স্কুল ছাত্রী গিয়ে উর্দুভাষী, হিন্দিভাষী এবং টাই লাগিয়ে আছে। তারা ওই আমাদের মনে হচ্ছে, যতটুকু মনে হয় ওটা শিয়ালদা স্টেশনের কাছে, তারা অমিতজির ছবিতে জুতো মারছে এবং শুভেন্দু অধিকারীর ছবিতে জুতো মারছে। ওইটুকু বাচ্চা স্কুলে পড়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত, টাই লাগানো, হিন্দিতে কথা বলে। কিভাবে একটা শ্রেণীর মানুষকে গরম খাইয়ে দেওয়া হয়েছে, বিপদগামী করা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এদেরকে কোন শক্তি বিপদগামী করেছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাদের ভেস্টেড ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য। মমতা ব্যানার্জিরা এতদিন ধরে এদেরকে দুধেল গাই করে রেখে এদেরকে মিসইউজ করে সর্বনাশ করে দিয়েছে। এদেরকে দিয়ে গুন্ডামি করানো হলো। এবার গুন্ডা দমন আইনে খেয়াল করে দেখুন, শুক্রবারের ওই পবিত্র দিনে ওটা এত পবিত্র করে দিল, ওটা গুন্ডাবার হয়ে গেল। শুক্রবারই মস্তান, শুক্রবারই গুন্ডা, শুক্রবারই দাঙ্গা। আপনি কল্পনা করতে পারছেন? এটা করে ওদের মারধর করালো, এখন ওরা জেলে যাবে, ওদেরকে ডিটেনশন করাবে, 1 বছর ওরা আটকে থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছেন গুন্ডা দমন আইনে এই প্রভিশনটা আছে। এবার এদের পাশে কে থাকবে? আগে উত্তর দিন। এদের পাশে এই বামেরা, ধামেরা, ভামেরা কেউ থাকবে না। এরা মিসইউজ হচ্ছে। এদের বোঝাবার কোনো সামাজিক ধর্মীয় নেতা নেই। একদিকে মমতা ব্যানার্জি, একদিকে বাম, একদিকে কংগ্রেস। এটা বলার বিষয় যে যারা এর পেছনে, মানে যাদের কথা অনুযায়ী এরা কাজ করেছে, সেই সমস্ত ব্যক্তিদের বোধহয় সামনে আনা দরকার, সেটা প্রকাশ্যে আসা দরকার। আপনি আমাদের সঙ্গে থাকুন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তার বক্তব্য কি শোনাবো। তাপস রায় রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসময় ঘর করেছেন, তার বক্তব্য কি শোনাবো। এবং এই আফরোজের সঙ্গে যে তৃণমূল নেতার ছবি আপনাদেরকে আমরা খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম, আব্দুল খালেক মোল্লা, মেটিয়াবুরুজের বিধায়ক, তিনি কিন্তু বলছেন না এই আফরোজকে তিনি চেনেন না, তিনি এখন ঋতব্রত শিবিরে, তিনি হাত তুলে নিয়েছেন। তার সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি কথা বলেছিলেন। এই 3টে বক্তব্য পরপর শোনায়।
তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভারত বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস হুজির সঙ্গে মাওয়িস্টদের সঙ্গে সমঝোতা করেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস যা করেছে আমি তো রাষ্ট্রদ্রোহী বলতে পারি না, কিন্তু তারা রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে। বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদের সীমানা পর্যন্ত আজকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। ডেমোগ্রাফি বদলে গেছে। লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়েছে। তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। সেদিন প্রধানমন্ত্রীর ছবিতে জুতো পর্যন্ত মারা হলো। এটা তো অসভ্য, এরা ইতর, এদের কোনো শব্দই যথেষ্ট নয় এদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওদের করুণায় দয়ায় নয়। তারা যেটা এটা করছে, এটা ভারতবর্ষের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা নিশ্চিতভাবে ভালো চোখে দেখছেন না। দেখুন, ব্যাপার হচ্ছে কি, ইলেকশনে তো আমি প্রায় 88,000 ভোটে জিতেছি। তো আমি প্রচারে অনেকেই থাকতে পারে, কিন্তু এখন তো আমি আর তৃণমূলে নেই। আমি ঋতুব্রত তৃণমূলে যোগদান করেছি, আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে চিনি না। কিন্তু আপনার একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে ছবিতে প্রচার করছে আপনার জিপে। ওই ঘটনা তো আমার সঙ্গে ছবি নেই। ইলেকশনে আমি প্রচারে বেরিয়ে সঙ্গে থাকতেই পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী যখন ওই গুন্ডা দমন আইন পাস করে দিয়েছে, আমরা সমর্থনও করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেখানে করবো কেন? আইনের পরে চলবে। ও যে অন্যায় করে থাকে, পুলিশ তার অ্যাকশন নেবে। আফরোজদের কথা না হয় বাদ দিলাম, এদের মাথায় কারা রয়েছে সেটা এখন পুলিশ দেখবে, কাদের কথার মাধ্যমে এরা চালিত হয়েছে এবং শুক্রবার দিন গিয়ে এভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেটা দেখার বিষয়। কিন্তু যাদেরকে আমরা সো কল্ড বুদ্ধিজীবী বলি, যারা সমাজে একটু উন্নত স্তরের, তারা যখন প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি নিয়ে মিছিলে আসেন, কি বলবেন? আমি আসলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কথা বলছি। তার বিরুদ্ধে এবার কিন্তু থানায় নালিশ করা হয়েছে। আনন্দপুর থানায় এফআইআর করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। অবিলম্বে শ্রীলেখাকে গ্রেফতার করা হোক এই দাবি তুলছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাল্টা যদিও সমাজ মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীলেখাও। কথা বলে জানেন এই বিষয় সম্পর্কে বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং কি বলছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তার অভিযোগ কি? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠেছে মূলত শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, এবং লিখিতভাবে সেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আজকেই আনন্দপুর থানায় গিয়ে মূলত লিখিতভাবে এই অভিযোগ দায়ের করা হয় কেয়া ঘোষের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ছবি তা বিকৃত করা হয়, সুপার ইম্পোজ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট করা হয় এবং তার মাধ্যমে বিভিন্ন সমাজের অংশে হিংসা ছড়ানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং ডিফেম করা হচ্ছে কোনো ব্যক্তিকে। এবং শুধুমাত্র তাই নয়, তার যেটা বক্তব্য যে এই শ্রীলেখা মিত্র তিনি কিন্তু এর আগেও এ ধরনের একাধিক পোস্ট করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশও কিন্তু এফআইআর করার যে প্রক্রিয়া তাও শুরু করে দিয়েছে। আইটি অ্যাক্টের ধারাতেও অভিযোগ দায়ের করা হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এর আগে সম্প্রতি বারুইপুর জেলা পুলিশের কাছেও কিন্তু অভিযোগ জমা পড়েছিল, যেখানে মূলত উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। এবার কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সেখানে কুরুচিকর মন্তব্য বা পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হলো কেয়া ঘোষের তরফ থেকে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শ্রীলেখা মিত্র অভিনেত্রী, তিনিও মিছিলে যান, তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তিনি কিন্তু সেটাকে বিকৃত করেছেন, পোস্ট করেছেন এবং এই বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযোগ নিয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ তিনি কিন্তু এই অভিযোগ দায়ের করেছেন। আমি কথা বলে নেবো একটুখানি মাসুম সাহেবের সঙ্গে। মাসুম সাহেব কি বলবেন? আফরোজরা না হয় যেমন তেমন ধরলাম, কিন্তু শ্রীলেখা মিত্র এরা তো অনুপ্রেরণা, এরা তো আদর্শ। এদের কাছে সেলিব্রিটি হতে হবে, জেনজিদের পাশে থাকতে হবে, তরুণদের কাছে প্রিয় হতে হবে। ওরা তরুণদের খুব কাছে লাগে, ভাল লাগে আর কি। আমি এই জায়গায় যাচ্ছিলাম, অন্য জায়গায় যাচ্ছি, খালেক মোল্লাকে দেখছিলাম। আমি ওই মেট্রিওপোজে ওই রাজাবাগান থানার আন্ডারেই রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম এবং তার নেপথ্যে ছিল খালেক মোল্লা।
মাফিয়া আবরোজে মাথায় কে? খালেক মোল্লা আবার কে? এটা হচ্ছে উত্তর। খালেক মোল্লা নিজে আমাকে দিয়ে অবৈধ জাল সার্টিফিকেট করার চাপ দিয়েছিল, আমি তার কথা শুনিনি, আমি ওখানকার একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। এই খালেক মোল্লার নেতৃত্বে তার দলবল আমার মাথায় লোহার রড বেড়েছিল। আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, ও ঋতব্রতের সাথে নাকি মিলে গেছে, এই অজুহাত দেখে ও তৃণমূলে নেই, ও ঋতব্রত আছে, কত বড় বেঈমান। প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না, রেয়াত করা হবে না, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। মাসুদ সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি কেয়া ঘোষ, বিজেপি নেত্রী, যিনি অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, তার বক্তব্য শোনাই এবং পাল্টা সমাজ মাধ্যমে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীলেখাও, তার বক্তব্য শোনাই। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, বড়বাবু, মেজবাবু, যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বাদরামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। আর এবারে বলতে হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কথা। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি টুকরে টুকরে হুঁশিয়ারি দিচ্ছেন, কাশ্মীর মাঙে আজাদি বললে পরে এবার পুলিশ মারবে, দেশভাগ করতে চাইলে মানুষ তাদের টুকরো টুকরো করবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বলেছেন যে কাশ্মীর মাঙে আজাদি বললে পরে পুলিশ কিন্তু এবার মারবে। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তারি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙে আজাদি, এই কথা বলে কেউ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়। এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তারি টুকরে হোঙ্গে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। কথা বলে নেবো বিক্রম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, তার মানে যে কোনো ছুতো নাতা, যে কোনো অছিলায়, যে কোনো ইস্যুতে যখনই এ ধরনের মিছিল হয়, তখনই এই ধরনের যখন শব্দবন্ধ বেরিয়ে আসে, এগুলো আর চলবে না এ বাংলায়। একেবারেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তেমনই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। আজকের মূলত চিতপুরে কার্গিল দিবস যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান পালন করতে এসে শ্রমিক ভট্টাচার্য তিনি তার একেবারে স্পষ্ট হুঁশিয়ারি, ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদি, এইসব যারা রাস্তায় বলবেন তাদেরকে কিন্তু পুলিশ খুব মারবে, এই হুঁশিয়ারি কিন্তু শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং তারপরেও তিনি যেটা বলছেন, যে যা করছে করুন, কিন্তু দেশকে ভাগ করতে চাইলে আইন কিন্তু আইনের পথে চলবে না। তাহলে যেরকম এই ধরনের বক্তব্য যদি কেউ রাস্তায় দেন, কলকাতার রাজপথে যদি দেন, তাহলে কিন্তু তাকে তার বাড়ি ফেরার আগে কার্যত হসপিটালে যেতে হবে। বিক্রম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মাসুদ সাহেব, কি বলবেন বলুন? মানে এবার থেকে এই সমস্তটাকে আর হালকা ভাবে যে নেওয়া হবে না, সেটা একেবারে বুঝিয়ে দিচ্ছে বদলের সরকার। হালকা ভাবে নেওয়া হবে না, এই প্রতিশ্রুতিতে এই সরকার ক্ষমতা এসেছে, সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে, এটা তাদের এজেন্ডা। আচ্ছা, দেশকে যারা ভালোবাসবে না, দেশে যারা ক্ষতি চাইবে, তারা কি করে আমাদের কাছে আদৃত হবে এটা বলুন তো? ধর্ম, জাতি, বর্ণ, পার্টি, রাজনীতি সব নির্বিশেষে বলছি, সবার শেষে তো দেশ।
নরেন্দ্র মোদীকে পছন্দ কারো না হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীকে অপমান করার অধিকার তো কারো নেই। যারা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে, এদেশ টুকরা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম কিছু আর কি, বা ভারত মাগে আজাদি, নাকি ভারত এখন আজাদি হয়নি। তো এরা কি বলছে? এরা তো ভারতকে ভাগ করার কথা বলছে, টুকরো টুকরো করার কথা বলছে। এরা তো অপশক্তি, এ তো স্বীকার করতে হবে। এদেশ আমাদের, অনেক কষ্ট করে ভারতবর্ষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, আমাদের অনেক বলিদান দিতে হয়েছে। যারা ভারতবর্ষে থেকে এই কথা বলবে আমরা তাদের মেনে নেব কেন? শ্রমিক ভট্টাচার্যকে বলতে হবে কেন? যারা বলছে তাদের যদি এইটুকু বিবেকের উত্থান না ঘটে, তাদের ভারতে থাকার অধিকার নেই। তাদের ভারতে থাকার অধিকার নেই, এটা পরিষ্কার কথাবার্তা। রিটকে নিয়ে যারা ভাঙচুর করতে যাচ্ছে তাদের ভারতে থাকার অধিকার নেই। ন্যায় দেওয়া আর সন্ত্রাসী করা, মোস্তানি করা, আপনি বলছেন, এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই শুক্রবার দিন গন্ডগোল সাংবাদিক নিগ্রহের ঘটনায় যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 14 জনকে ইতিমধ্যে কিন্তু কোর্ট প্রোডাকশন করা হচ্ছে। সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। 70 জন আইডেন্টিফাইড, 5 জন গুন্ডার নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় দাঁড়িয়ে উল্লেখ করেছেন। এক এক করে প্রত্যেকে আইডেন্টিফাইড হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে। কাজ আছে, তারপরে আমরা দেখছি যে সালমান ওই মিটিংও রয়েছে, মিছিলও রয়েছে, আন্দোলনে যাচ্ছে না। আমরা ধর্মতলার একটা কাজই আছে, ওই বাড়িতে কাজ করে, কাটা কাপড়ের কাজ করে, নিটের প্রিপারেশন নিচ্ছে না। ওর বাড়ির লোক নিটের প্রিপারেশন দিচ্ছিল, ওর ভাই ও এইচএস করেছে, বিজনেস করে। বদলে বাংলা, অনেক কিছু বদল হচ্ছে। এবার কিন্তু শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল হবে, যেমন লেলিন সরণির নাম বদল হতে চলেছে। এলাকায় বিখ্যাত কোনো মানুষের নামে এই রাস্তার নামকরণ হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। কালমার্কস সরণিও আর থাকবে না। সূত্রের খবর, পুজোর আগে বা পুজোর পরপরই এই নতুন নামকরণ সম্পূর্ণ হয়ে যাবে। তার জন্য একটি কমিটিও গড়ে তোলা হয়েছে। কথা বলে নেব মাসুম সাহেব, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? না, আমাদের দেশে মহাপুরুষ নমস্য ব্যক্তিত্ব অভাব পড়ে নাই। আমাদের দেশে অনেক মহাপুরুষ আছেন, অনেক নমস্য ব্যক্তি আছেন, যারা এই দেশের জন্য, এই সমাজের জন্য একাধিক কাজ করে গেছেন। তারা সে বিজ্ঞানের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, সমাজসেবার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তাদের অনেকেই মর্যাদা পায়নি, তাদের অনেকে লোক চিনতে পারছে না। আমরা যদি বিদেশের লোকজনদের সরিয়ে তাদেরকে রাখি, কার বুক ফেটে যাচ্ছে বলুন তো? পরিষ্কার করে বুঝুন, আমাদের দেশের যারা মনীষী, আমাদের দেশে যারা মহাত্মা, তাদেরকে যদি আমরা গুরুত্ব না দিয়ে, দেশি কুকুরকে গুরুত্ব না দিয়ে বিদেশি কুকুরকে নিজেরা পুজো করে, আমরা দেশি যা কিছু তা আমাদের গ্রহণীয়, আমরা কুকুরকে সম্মান করি, আমরা কুকুরদেরকে রক্ষা করার জন্য লড়াই চালাই। আমাদের দেশে যারা বিবেক, যারা মহত্তা, যারা শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে নামে যদি রাস্তা করে আমাদের তাদের তর্পণ করি, কার বুক ফেটে যাচ্ছে? কালমার্কস ভারতের জন্য দরকার না? আমাদের নামগুলো আর বললাম না, অজস্র গুণী ব্যক্তি আছে, তাদেরকে ভারতের জন্য দরকার। গর্ব কারা? যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, যারা এই দেশের জন্য এইভাবেই কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে, এবং এইভাবেই হয়তো বাংলাও আস্তে আস্তে এগিয়ে যাবে। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। মাসুম সাহেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দারুণ, বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে, না লঙ্কা, ধনে, হলুদ, MDH। Brought to you by MDH Masala.